জয় শ্রী রাধে সকলকে। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো আজ অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখন থেকে যেহেতু উইন্টার সিজন শুরু হয়ে গেছে, মেয়ের স্কুলের টাইমিংও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে উইন্টারের সময় যে হয় একটু বেলাতে স্কুল, সেরকমই হয়েছে। তবে জানো তো, আমার কাছে আগের রুটিনটাই ভালো ছিল। কারণ সকালবেলা উঠে ওটটা করে দিতাম, ও বেরিয়ে যেত, তারপর আমি স্নান পুজো করে সেরে আবার আমি রান্না করতে পারতাম। কিন্তু এখন এমন মুশকিল হয়েছে, না সকালবেলা হয় না হচ্ছে দুপুরের দিকে হয়। যদি 10টা থেকে হতো তবু একটা ভালো হতো, কিন্তু করে দিয়েছে 8:30 থেকে। না এই দিকে হয় না ওই দিকে হয়। আর শীতের দিন বাচ্চা মানুষ অত সকালবেলা ডাকতেও ইচ্ছে করে না, তো সেই জন্য প্রায় 7টা অবধি শুয়েই থাকে। আর আগে কি হতো, মানে 6:30টায় উঠিয়ে দিতাম, ওই 7টা মানে 7:30টার মধ্যে স্কুল চলে যেত। এখন 8:30টাই হয়েছে, তো ঘুম থেকেই উঠছে 7:30টার দিকে। তো সেই জন্য মানে আমার মনে হয় যে আগের রুটিনটাই ভালো ছিল। তো যেহেতু কি আর করা যাবে, স্কুলের সাথে তো টাইমিং হিসাবে চলতেই হবে। তো দেখো সকালবেলা, যেহেতু এখন ঠান্ডা সিজন পড়ে গেছে, তাই সকালবেলা উঠে এইটা কিন্তু আমার ডেলিকার ডিউটি এখন হয়ে যাবে। এই যে কাঁচা হলুদটাকে রস বের করে, একটুখানি আদার রস বের করে ওটাকে মধু দিয়ে মেখে খাওয়ানো। আমার মেয়েকে না আজ অবধি আমি কখনো মানে সেইভাবে কফ সিরাপ খাওয়াইনি, কারণ প্রয়োজন হয়নি। প্রত্যেকবার যখন ঠান্ডা শুরু হয় বা এই যে সিজন চেঞ্জের যে টাইমটা, যেমন ধরো এই নভেম্বর ডিসেম্বর, আর আমি পুরো ঠান্ডাটাই খাওয়াই প্রায়। আর মেনলি এই নভেম্বর ডিসেম্বর, আর ওদিকে গিয়ে ওই ফেব্রুয়ারি মার্চ, এই 2 মাস আমি কিন্তু মানে এই 4 মাস আমি কিন্তু আমার মেয়েকে প্রত্যেকদিন কাঁচা হলুদ আদার রসটা সকালবেলা করে দিই। কারণ এইটা দিলে না বাচ্চাদের যে ঠান্ডা লাগার ব্যাপারটা সেইটা হয় না, মানে আমার মেয়ের ক্ষেত্রে তো হয় না। তো ওর যেহেতু ঠান্ডা লাগে না, তাই আমাকে সেইভাবে কফ সিরাপ টিরাপ দিতেও হয় না। হ্যাঁ, আমার মনে আছে যখন আমার মেয়ের প্রায় 5 মাস বয়স ছিল, তখন একবার আমি কফ সিরাপ খাইয়েছিলাম। আর সেটা খাওয়ানোর পর আমার মেয়ে আরও বেশি অসুস্থ হয়ে গেছিলো। তখন আমার মেয়ের যে পিডিয়াট্রিক ছিল, তিনি আমাকে সাজেশন দিয়েছিল যে কাঁচা হলুদ আর আদা সকালবেলা এইভাবে রস করে খাওয়াতে। এতে কিন্তু কোনো রকম বাচ্চাদের ক্ষতি হয় না। আর এর সাথে তুলসী পাতা, যেহেতু এখন তুলসী পাতা সেইভাবে খুব একটা পাওয়া যায় না, তাই তুলসী পাতাটা আমি স্কিপ করে দিয়েছি। তো উনি আমাকে বলেছিলেন যে এতে বাচ্চাদের কোনো ক্ষতি হয় না। কাঁচা হলুদ, মধু আর একটুখানি আদা, তিনটেই কিন্তু বাচ্চাদের শরীরের জন্য খুব ভালো। তো সেই জন্য আমি এটাই খাওয়াই। তো সত্যি কথা বলতে ভগবানের কৃপায় আমার মেয়ের এইটা খাওয়ানোর পর থেকে আর কোনো কাপ সিরাপ সেইভাবে কিনতে হয়নি। হ্যাঁ, একবার একটু কাশ হয়েছিল, প্রচণ্ড কাশ, তখন আমি যষ্টি মধু যে ডালগুলো পাওয়া যায় দশকর্মা ভাণ্ডারে, সেগুলো কিনে এনে খাইয়েছিলাম, মেয়ের কাশ কমে গেছিলো। তো যাই হোক, চলো দেখো কথা বলতে বলতে কত কাজ করে ফেললাম। সকালবেলা উঠে ডালিয়া করার ঝামেলাটা এখন চলে গেছে। তো সেই জন্য ভাবলাম যে ভাত তো আমাকে করতেই হবে, কারণ অফিসে যেহেতু ভাত দিতে হবে। তো সেই জন্য দেখো ভাত করে নিয়েছি, আর পাশে এদিকে একটুখানি পেঁপে, আলু আর গাজর সেদ্ধ দিয়ে দিয়েছি, তার সাথে ডিমও সেদ্ধ দিয়ে দিয়েছি। এইটা দিয়ে মেয়েকে স্কুলে খাইয়ে পাঠাবো। আর এদিকে দেখো অফিসের জন্য রান্নাও বসিয়ে দিয়েছি, দেখলেই যে ভিন্ডি ভাজা করেছি। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, মেয়ের ভাতটা মাখিয়ে দিয়ে ওকে দিয়ে দেবো। ও তাহলে একা একা খাবে, ততক্ষণে কিন্তু আমি বাকি কাজটা করে নেবো। আর আজকে করব পালং শাক, তার জন্য রসুন ফোড়ন দিয়ে একটুখানি বেগুনটা ভেজে নিলাম, আর তার উপরে কিন্তু শাকটা দিয়ে দিচ্ছি। আর পাশে বসিয়েছি একটুখানি পাস্তা, কারণ আজকেও টিফিনে করে দেবো পাস্তা। মানে এই টাইমটা আমার এখন এত সমস্যা হয়ে গেছে যে সকালবেলা উঠে মনে হয় যে মেয়ের জন্য টিফিন করব না ওর খাবার দিব, না অফিসের জন্য টিফিন রান্না করব, মানে আমি পাগলের মতো করতে থাকি রীতিমতো। তো যাই হোক, কোনো রকমভাবে মানে সকালবেলা থেকে উঠে 7টা থেকে উঠে 9টার মধ্যে 2 ঘন্টার মধ্যে আমাকে এত কাজ করতে হয়। আর 9টা মানে 9টা ম্যাক্সিমাম 9টা 5 এর মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড বেরিয়ে যায় অফিসের জন্য। কারণ যেহেতু ওদের বায়োমেট্রিক আছে, দেরি হলে সেহেতু প্রবলেম হয়। তো সেই জন্য ও বেরিয়ে যায়, আর ওর অফিস যেতে প্রায় 45 মিনিট টাইম লাগে। এবার 9টা 5 বা 9টায় বেরিয়ে গেলে রাস্তায় তো ধরো একটুখানি জ্যামে ফাঁসে, তো সেই হিসাবে টাইমটা মানে অ্যাডজাস্ট করে নিয়ে ও কিন্তু 10টার মধ্যে অফিসে পৌঁছে যায়।
এদিকে দেখো ওর শাকটা হয়ে গেল, শাকটা নামিয়ে ওর মেয়ের জন্য পাস্তাটা বসিয়ে দিচ্ছে। আর আমার মেয়ের পাস্তা খাবে শুধু পেঁয়াজ দিয়ে, ওর মধ্যে আর কোনো কিছু দেওয়া যাবে না, কোনো কিছু দিলে ও আর খাবে না, মানে কোনো রকম ভেজিটেবল অ্যাড করা যায় না। আর যেহেতু স্কুলের টিফিন এটা ওটা যদি দিই স্কুলে খাবে না, সেই জন্য আমি আর বেশি কিছু দিই না, ওই পাস্তাটা দিই আর পেঁয়াজ একটুখানি না সস আর ওই পাস্তার যে একটুখানি যে মশলাটা থাকে সেটা অল্প হালকা, একদমই হালকা দিই, কারণ এই সসটা দিলেই না পাস্তার মধ্যে আলাদা রকম একটা ফ্লেভার চলে আসে। তো সেটা করে দিই, একদমই আমি নর্মালভাবে মেয়ের জন্য পাস্তাটা বানাই। আর এই পাস্তাটাই ও খায়। অন্যরকম একটু যদি মানে ভালোভাবে সয়া সস, তারপরে একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর এইসব দিয়ে করি না, তাহলে আমার মেয়ে আর খায় না। তো ভাবি যে এইভাবেই করে দিই, টিফিনটা যদি তবুও খায়। কারণ এই যে সকালবেলা বেরোয়, আস্তে আস্তে এখন বাচ্চা 3:30, এবার অতক্ষণ বেলা অবধি না খেয়ে থাকবে, সেটা সত্যিই খারাপ লাগে। তো মেয়ের জন্য টিফিনটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো করবো আজকে ইলিশ মাছ। তো ইলিশ মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখলাম, যেহেতু কাঁচা মাছ করব, ওর মধ্যে একটু নুনটা না ঢুকলে না ভালো লাগবে না খেতে। এইদিকে দেখো প্রায় 8:30 নাগাদ আমাদের দুধবেলা দুধ দিয়ে যায়। তো দুধটা আমি গরম করে নিলাম এক হাতেই, নাহলে পরে আর আমার গরম করা হয়ে উঠবে না। তো সেই জন্য ভাবলাম যে একবারে করেই নিই। আর এই যে দুটো বাসি রুটি দেখলে ভাতের হাঁড়িতে, এইটা কিন্তু আমার আগের দিনের রুটিই ছিল, মানে বাসি রুটি। তো সেই রুটিটার একদমই ঠান্ডা হয়ে গেছিলো, সকালবেলা ভাবলাম খাবো, তো সকালবেলা তো খাওয়া হলো না, তাই ভাবলাম ভাতের হাঁড়ির মধ্যে এইভাবে রেখে দিই, তাহলে রুটিটা কিন্তু ভাতের যে ভাবটা তাতে কিন্তু নরম হয়ে যায়। আর সত্যি সত্যি খেতে কিন্তু একদমই মনে হয় না যে বাসি, মানে বাসি রুটি কেমন একটা শক্ত হয়ে যায় না, সেই জিনিসটা হয় না। হ্যাঁ, একটা ঠান্ডা জিনিস মানে টাটকা জিনিস আর ঠান্ডা জিনিসের মধ্যে তফাৎ থাকে, তো সেই তফাৎটা থাকে, তবে সেই যে ঠান্ডা একদম কড়কড়া হয়ে যায় সেই ব্যাপারটা হয় না। তো যাই হোক, যে হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিলাম, তারপরে আমি দেখো যে সর্ষেটা বেটে নিচ্ছি। আর এতটুকু সর্ষে না মিক্সিতে বাটতে বড্ড অসুবিধা হয়, আর সর্ষে বাটাটা আমার মনে হয় যেন হাতেই বেশি ভালো হয়, তাতে কিন্তু তরকারির টেস্টটাই বেশি ভালো হয়। তো আমি সর্ষেটা সবসময় শিল নোড়াতেই বাটার চেষ্টা করি, অন্য মশলাগুলো আমি মিক্সিতেই করে নিই। আর হচ্ছে যেহেতু বললাম কাঁচা ইলিশের তরকারি করব, মানে সর্ষে বাটা করব, তো তার জন্য দেখো প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা ওই যে বললাম না মেয়ের জন্য পাস্তা বানিয়েছি, তো ওই পাস্তা বানিয়ে একটুখানি পেঁয়াজ রয়ে গেছিলো, ভাবলাম এটা রেখে দিলেই তো নষ্ট হবে, তো ভাবলাম এতে দিয়েই দিই। আর এই যে পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে মাছটাও দিয়ে দিয়েছি, মাছটা তেলের মধ্যে দিয়ে জাস্ট এপিট আর ওপিট, মানে একদমই ভাজবো না বেশি, কারণ আমাদের বাড়িতে সবাই এইরকম ঝোলটা খেতেই ভালোবাসে, মানে জাস্ট ওই 1 সেকেন্ডের জন্য এক এক পিঠ তেলের মধ্যে দিয়ে তার মধ্যে দেখো যে সর্ষেটা দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু সর্ষেটা ভালো মতো ঝোলটা ফুটে গেলে তাহলে কিন্তু হয়ে যাবে। আর আমি সবসময় চেষ্টা করি সর্ষেটাকে একটু ভালো মতো ছেঁকে দেওয়ার, কারণ সর্ষে ছেঁকে দিলে না সর্ষে বাটা ঝোল খাওয়ার পর বা তরকারি খাওয়ার পরও কিন্তু গ্যাস বা অ্যাসিডের যে সমস্যাটা সেটা হয় না। তো এই যে সর্ষেটা ভালো করে ছেঁকে দিলাম, তার মধ্যে কিন্তু একটু আমার মনে ছিল যে হলুদ গুঁড়ো লাগবে, তো হলুদ গুঁড়ো দিয়ে যে ঢেকে দিলাম। এবার প্রায় 3-4 মিনিট ভালোভাবে ফোটার পর এর মধ্যে টমেটো অ্যাড করেছি। হ্যাঁ, টমেটোটা আমার আগেই দেওয়ার ছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম। বুঝতেই পারছো এই 2 ঘন্টার মধ্যে আমাকে কতটা কাজ করতে হয়, সবটা সামলাতে সামলাতে মানে ভুলে গেছিলাম যে আমাকে টমেটোটাও দিতে হবে। তো যাই হোক, টমেটোটা দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। আর এদিকে জলপাই সেদ্ধ করে রেখেছিলাম, তো জলপাইটা একটু মেখে নিচ্ছি। এর মধ্যে নুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর একটু চিনি দিয়েছি। আর জলপাই মাখা টাখা না আমার থেকে বেশি আমার হাজব্যান্ডই খেতে ভালোবাসে। তো মানে যে কোনো টক জিনিস, আমি অতও টক খেতে পারি না, কিন্তু আমার হাজব্যান্ড প্রচণ্ড টক খায়, তো ওর জন্যই মেনলি আর কি মাখা। তো এই যে জলপাইগুলো এনেছিলাম, তো সেই আর জানো তো এই ধানবাদে মানে আমরা যেখানটা থাকি সেখানে জলপাই পাওয়া যায় না, এইটা প্রায় ওই সেই বর্ধমান থেকে আনা, এখান থেকে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা টাইম লাগে বর্ধমান যেতে, সেখান থেকে আনা হয়েছে জলপাইগুলো। তো সেখানে আনা হয়েছে, তো ভাবলাম নষ্ট কেন করব, তো এই যে মেখেই নিলাম। আর এদিকে টাইম হয়ে গেছে ওরও টিফিনটা নিয়ে যাওয়ার, তো ওই যে ওর জন্য যে শাক ভাজাগুলো করেছিলাম সেগুলো বের করে দিলাম, আর এদিকে ভাতটাও বেড়ে দিচ্ছি, কারণ এগুলো একটু ঠান্ডা হতে হতে তারপরে আমার ঝোলটাও হয়ে যাবে। নইলে কিন্তু একসাথে যদি মানে গরম গরমই বের করে প্যাক করি না, তাহলে কিন্তু না ওই যে যে দেখছো না ভাপটা উঠছে, সেই ভাপে কিন্তু এয়ারটাইট জিনিসটা ঠিক মতো হয় না, ওটা না খুলে যায়। তো সেই জন্য
কী করি, একটু ঠান্ডা করে দিই, তাহলে পরে যে ভেপারটা হয় সেই ভেপারটার ভেতরে হয় না, এয়ারটাইট ব্যাপারটা থাকে। তো ওর তো টিফিনটা গুছিয়ে দিয়ে দিলাম, তারপরে এদিকে ঘরে চলে আসলাম। ঘরটা তো তোমরা জানোই যে সকালবেলা উঠে হাজব্যান্ড গুছিয়ে দেয় হালকা করে, মানে সব জিনিসপত্রগুলো গুছিয়ে দেয়, কিন্তু ঠিকঠাকভাবে প্লেস করে কখনোই রাখে না, মানে বললেও শোনে না যে এইটা এইভাবে রাখো। তো যাই হোক, যার যেটা কাজ এতটা করে দেয়, এটাই অনেক। তো সেই জন্য এই যে আমি পরে এসে কম্বল টম্বলগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, বালিশগুলো প্লেস করে নিচ্ছি। আর জানো তো, সকালবেলা উঠে যদি এই মানে বিছানাটা বাসি এইভাবে পড়ে থাকে, একদমই ভালো লাগে না। ঘরে যতই কাজ করো তবুও যেন মনে হয় যেন ঘরের কাজ শেষ হয়নি। আর আজকে সকালে যেহেতু ঘুম থেকে উঠে আমি সেই যে রান্নাঘরে ঢুকেছি কাজকর্ম সেরে, তারপরে আর এই যে আমি এখন ঘরে এলাম। আর সকাল সকাল দেখো পেয়ারা কেটেছিল, আমি জানি যে আমার বসে পেয়ারা খাওয়ার টাইম হবে না, তাই কাজ করতে করতেই ভাবলাম যে একদিকে কাজ করি আর একদিকে পেয়ারাটা খেয়ে নিই। তো এই যে সব জিনিসপত্রগুলো একটু ঝাড়াঝুড়ি করছিলাম, জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছিলাম ঠিক মতো, কারণ মিসপ্লেস হয়ে থাকলে একদমই ভালো লাগে না। তো সেই জন্য জায়গার জিনিস জায়গায় রাখছিলাম, আর এক হাতে কিন্তু পেয়ারাটা ঘুরে ঘুরে খাচ্ছিলাম। এইভাবেই আমাকে করতে হবে, কারণ আজ একটু তাড়াও আছে। তো সেই জন্য কিন্তু আমি এইভাবে খাচ্ছি, নইলে কিন্তু একটু বসেই খাওয়া যেত। সকালবেলা উঠে রান্না টান্না তো হয়ে গেছে দেখলে, এরপরে ওই বাসন টাসন মেজেও নিয়েছি পরিষ্কার করে। তারপরে এই যে ঘরটা গুছিয়ে এবার স্নান পুজো করে যাব একটা জায়গায়। কোথায় যাচ্ছি তোমাদেরকে পরে জানাবো, এখন জানাচ্ছি না। তো তোমরা জানতেই পারবে ডেলি ব্লগ দেখলে পারে। তো যাই হোক, কতটা কি ডেলি ব্লগ করতে পারবো আমি জানি না, কারণ এখানে প্রচণ্ড নেটের প্রবলেম আছে, মানে এত নেটওয়ার্ক ইস্যু। আমরা যে ঘরটায় আছি, আমি যদি একটা ভিডিও পোস্ট করি আজকে, তো সেটা কালকে গিয়ে মানে ভিডিওটা আপলোড হয়, মানে এত অসহ্যকর ব্যাপার স্যাপার। তো সেই জন্য জানো তো, ভিডিও করার যে মুডটা সেটাই আমার খারাপ হয়ে যায়, যে একটা ভিডিও করে সেটাকে ভালো করে এডিট করে ভয়েস ওভার দিয়ে সম্পূর্ণ কিছু ঠিক করার পর যদি দেখি যে ভিডিওটা পোস্ট মানে যেদিন করতে চাইছি সেদিন না হয়ে পরের দিন হচ্ছে, মানে আজকে ধরো আমি একটা ভিডিও পোস্ট করছি, আজকে পুরো রাত যাবে, কালকে পুরো সকাল গিয়ে তারপরে দুপুরের দিকে প্রায় আমার ভিডিওটা পোস্ট হবে, তাও আবার কি 7 থেকে 8 মিনিটের একটা ভিডিও। তো সেই জন্য ভিডিও করার মুডটাই আমার নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, তবুও চেষ্টা করি যে ডেলি ব্লগ দেওয়ার। আর বুঝতেই পারছো সংসারের কাজে কখন কি হয়ে যায় আমি নিজেও মানে বুঝতে পারি না, তবে আমি চেষ্টা করি সব কিছু একটু রুটিন ওয়াইজ করার। তো জানি না, আমি জানি আমি করতে পারি না, তবুও চেষ্টা করি আর কি। তো চলো, এদিকে দেখো সোফার কিছু জামা কাপড় ছিল, সেগুলো একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তারপরে যাব স্নান করতে, কারণ এখন বললাম না একটা জায়গায় যাব, তো সেইখানে যাব, যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো এই যে হাজব্যান্ডের কিছু জামা কাপড় ছিল, আর জামা কাপড় বলতে কি বলো তো, এগুলোই যে সকালবেলা যে মেয়ের সোয়েটার, আমার সোয়েটার, যেগুলো আর কি সোয়েটার পরেছিলাম সেগুলোই খুলে খুলে রাখা হয়েছে, সেগুলোকেই ঠিক মতো গুছিয়ে প্লেস করে রেখে দিচ্ছি, নাহলে এগুলোই কিন্তু পুরো ঘরটাকে নোংরা করে দেয়, মানে এদিক ওদিক ছড়িয়ে থাকলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আর যেহেতু এখন শীত পড়ে গেছে, তাই দেখো আমি কিন্তু কার্পেটও বিছিয়ে নিয়েছি নিচে, কারণ প্রচণ্ড ঠান্ডা ওঠে, আর মার্বেলের ঘর তো জানোই কীরকম ঠান্ডা ওঠে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটাই করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।